সংবিধানের ৬৬ অনুচ্ছেদ স্পষ্ট বলছে না, অথচ এক রাতের ব্যবধানে একটি রুদ্ধদ্বার বৈঠকের পর নির্বাচন কমিশন বলছে হ্যাঁ। একজন কমিশনার প্রকাশ্যে মাইকের সামনে স্বীকার করছেন তিনি মনে কষ্ট নিয়ে ঋণখেলাপিদের বৈধতা দিয়েছেন, আর আরেকজন কোটি টাকার ঋণখেলাপিকে বিনীত অনুরোধ করছেন টাকাটা ফেরত দেওয়ার জন্য। আইনের শাসন কি তবে প্রধান নির্বাচন কমিশনারের কথিত আল্লাহর তরফ থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের দোহাই দিয়ে বিসর্জন দেওয়া হলো, নাকি ২০২৬-এর নির্বাচনের আড়ালে ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সমঝোতা? প্রিয় দর্শক, রাজনীতির অন্দরমহলের খবরে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি ধোঁয়াশা পরিষ্কার করতে যাচ্ছি যা আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে ফেলেছে তফসিলের আগেই। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা হওয়ার কথা ছিল ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম স্বচ্ছতার দলিল। কিন্তু নির্বাচন কমিশন বা ইসি গত কয়েকদিনে যা দেখালো তাকে বিশ্লেষকরা বলছেন আইনি ভেলকিবাজি। আপনারা হয়তো ভাবছেন দ্বৈত নাগরিকত্ব বা ঋণখেলাপির বিষয়টি কেবলই কিছু প্রার্থীর ব্যক্তিগত সমস্যা, কিন্তু না। আমরা যখন এই নিউজগুলোর গভীরে গেলাম তখন বেরিয়ে এলো এক ভয়ানক প্যাটার্ন। এই প্যাটার্ন বলছে আইন এখন আর অন্ধ নয়, আইন এখন সিলেক্টিভ, কারোর জন্য কঠিন, কারোর জন্য জলবৎ তরল। চলুন এই জটিল সমীকরণের জট খোলা যাক। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ দফা বলছে কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন তবে তিনি সাংসদ হতে পারবেন না। এটি কোনো সাধারণ আইন নয়, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা। রিটার্নিং অফিসাররা শুরুতে এই আইন মেনেই কাজ করছিলেন। বহু হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, কিন্তু গল্পের মোড় ঘুরে যায় ১৩ই জানুয়ারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সাথে দেখা করে। তাদের বক্তব্য ছিল খুব ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক। তারা বললেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে যেন জটিলতা সৃষ্টি না করা হয়। তাদের শব্দচয়ন লক্ষ্য করুন, জটিলতা। সংবিধান মানে কি জটিলতা? এই বৈঠকের ঠিক পরপরই এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সিইসির পরবর্তী বৈঠকের পর ম্যাজিকের মতো ইসি তাদের অবস্থান পরিবর্তন করে। কমিশন একটি নতুন ক্রাইটেরিয়া বা মানদণ্ড ঠিক করে। কি সেই মানদণ্ড? ইসি বলল, মনোনয়ন জমার শেষ দিন অর্থাৎ ২৯শে ডিসেম্বরের আগে যারা বিদেশি নাগরিকত্ব ত্যাগের জন্য কেবল আবেদন করেছেন এবং ফি জমা দিয়েছেন তাদেরই বৈধ বলে ধরা হবে। প্রিয় দর্শক, এখানে একটি বিশাল আইনি ফাঁক বা লুপ হোল তৈরি করা হলো। আন্তর্জাতিক আইন এবং বিশেষ করে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট ১৯৮১ এর ১২ ধারা অনুযায়ী নাগরিকত্ব ত্যাগের আবেদন করলেই নাগরিকত্ব শেষ হয় না। ব্রিটিশ হোম অফিস যতক্ষণ না আপনার আবেদন গ্রহণ করে আপনাকে রিনাউন্সিয়েশন সার্টিফিকেট বা ত্যাগের সনদ দিচ্ছে, ততক্ষণ আপনি ব্রিটিশ নাগরিক। আপনি চাইলেই আবেদন প্রত্যাহার করতে পারেন। কিন্তু আমাদের নির্বাচন কমিশন বলল, সনদ লাগবে না, আবেদনের রসিদই যথেষ্ট। প্রশ্ন হলো, কেন এই ছাড়? নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলছেন, কমিশন আইনের অস্পষ্টতার সুযোগ নিয়েছে। কিন্তু আমরা যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করি তবে দেখব এটি অস্পষ্টতা নয়, এটি একটি সচেতন সিদ্ধান্ত। কারণ এই সিদ্ধান্তের ফলে প্রায় ২ ডজন প্রার্থী, যাদের মধ্যে বিএনপির প্রভাবশালী নেতারা রয়েছেন, তারা নির্বাচনে ফিরে এসেছেন। সবচেয়ে হাস্যকর ঘটনা ঘটেছে ফেনী ৩ আসনে। এখানে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর ঘটনাটি দেখুন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সুনির্দিষ্ট প্রমাণ দিয়েছেন যে মিন্টু সাহেব দাবি করেছেন তিনি ৯ ডিসেম্বর নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন, অথচ তিনি ৪ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ড গেছেন। একটু লজিক দিয়ে ভাবুন, আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি পাসপোর্ট হলো ওই রাষ্ট্রের সম্পত্তি এবং নাগরিক হিসেবে আপনার আনুগত্যের চূড়ান্ত দলিল। আপনি যখন ৪ ডিসেম্বর ইমিগ্রেশন অফিসারের হাতে মার্কিন পাসপোর্টটি তুলে দিলেন, তখন আপনি মূলত ঘোষণা করলেন আমি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আমি এই ভ্রমণের জন্য আমেরিকার রাষ্ট্রীয় সুরক্ষা বা স্টেট প্রোটেকশন দাবি করছি। প্রশ্ন হলো, যিনি ৪ তারিখে আমেরিকার সুরক্ষা নিলেন তিনি ৯ তারিখে এসে বলছেন আমি ওই দেশের কেউ নই। এটা কি চরম স্ববিরোধিতা নয়? নাগরিকত্ব ত্যাগ তো কেবল কাগজে একটি সই করা নয়, এটি একটি নৈতিক অবস্থান বা মোরাল স্ট্যান্স। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পাসপোর্ট ব্যবহার করে সুবিধা নেওয়া প্রমাণ করে যে কাগজে কলমে আবেদন করলেও মানসিকভাবে এবং কার্যত তিনি এখনও ওই বিদেশি রাষ্ট্রেরই সুবিধাভোগী। কিন্তু আমাদের নির্বাচন কমিশন এই গভীর আইনি ও নৈতিক লজিক কানে তোলেনি। তারা কেবল ৯ তারিখের আবেদনের কাগজটি দেখল, কিন্তু ৪ তারিখের ওই ভ্রমণটি যে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের স্পিরিট বা চেতনাকে ভেঙে চুরমার করে দিল, সেটা তারা দেখেও না দেখার ভান করল। একে কি আপনি ন্যায় বিচার বলবেন, নাকি বলবেন সমঝোতা? এবার আসা যাক নির্বাচনের দ্বিতীয় এবং সবচেয়ে কালো অধ্যায়, ঋণখেলাপি।
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নির্বাচনের আগে হুঙ্কার দিয়েছিলেন ঋণ খেলাপিদের বিন্দুমাত্র ছাড় নয়। কিন্তু বাস্তবতা কি? ৪৫ জন। জি, আপনি ঠিক শুনেছেন, ৪৫ জন চিহ্নিত ঋণখেলাপি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩১ জন হাইকোর্ট থেকে স্থগিতাদেশ বা স্টে অর্ডার নিয়ে এসেছেন। আইনজীবীরা একে বলেন লিগ্যাল শিল্ড। আপনি ব্যাংকের টাকা দেবেন না, সিআইবি লিস্টে নাম আসবে, আপনি আদালতে গিয়ে রিট করবেন, আদালত আপনার নাম স্থগিত করবে, আপনি নির্বাচনে দাঁড়াবেন। এই চক্রটি গত ৩ দশক ধরে চলছে। গভর্নর বলেছিলেন এবার এটি থামাবেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তবে এবারের নির্বাচনে যা ঘটেছে তা অতীতে কখনো ঘটেনি। তা হলো নির্বাচন কমিশনের অসহায় আত্মসমর্পণ। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শুনানির রায় দেওয়ার পর সাংবাদিকদের যা বলেছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি বলেছেন, আমরা ঋণখেলাপি যাদের ছাড় দিয়েছি মনে কষ্ট নিয়ে দিয়েছি, শুধু আইন তাদের পারমিট করেছে বিধায়। ভাবুন একবার, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিচারক বলছেন তিনি মনে কষ্ট নিয়ে রায় দিচ্ছেন। তার মানে তিনি জানেন যে এটি অনৈতিক, তিনি জানেন যে এটি ভুল, কিন্তু তিনি তা আটকাচ্ছেন না। এই কষ্ট কি জনগণের হাজার কোটি টাকা লুটের কষ্টের চেয়ে বেশি? তবে এখানেই নাটকের শেষ নয়। চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর ঘটনাটি শুনলে আপনি হাসবেন না কাঁদবেন তা ঠিক করা কঠিন। দুটি ব্যাংক তার মনোনয়ন বাতিলের জন্য ইসিতে আপিল করেছিল। শুনানিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমান তার মনোনয়ন বহাল রাখলেন, কিন্তু রায় দেওয়ার সময় তিনি আসলাম চৌধুরীকে বললেন, মনোনয়নপত্র বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন। রাষ্ট্রের একজন নির্বাচন কমিশনার একজন ঋণখেলাপিকে টাকাটা দিয়ে দিয়েন বলে অনুরোধ করছেন। এটি কি কোনো পাড়ার সালিশি বৈঠক, নাকি এটি জাতীয় নির্বাচন কমিশন, যেখানে আইন অনুযায়ী তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা? সেখানে এই অনুরোধ প্রমাণ করে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই ধনিক শ্রেণীর কাছে কতটা জিম্মি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি যে বোমাটি ফাটিয়েছে তা আমাদের শঙ্কাকে আরও গভীর করে। তাদের রিপোর্ট বলছে এবারের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ৪৮% ব্যবসায়ী। আর ঋণখেলাপিদের পরিসংখ্যান কে কোথায়? চলুন দেখি। শীর্ষে বিএনপি, ৫৯.৪১% প্রার্থীর ঘাড়ে ঋণ বা দায় আছে। স্বতন্ত্র ৩২.৭৯%, জাতীয় পার্টি ২৬.৯৭%, আর জামায়াতে ইসলামী ২২.২৬%। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান যথার্থই বলেছেন, ইসি এখন ব্যবসাভিত্তিক রাজনীতির কাছে জিম্মি। যখন সংসদের ৮৯১ জন প্রার্থী কোটিপতি হন এবং ২৭ জন প্রার্থী শত কোটি টাকার মালিক হন, তখন সেই সংসদ আর জনগণের থাকে না, সেটি হয়ে যায় একটি লিমিটেড কোম্পানি। আমাদের প্রশ্ন, যারা ব্যাংকের টাকা ফেরত দেন না, যারা আদালতের ফাঁক ফোকর খোঁজেন, তারা সংসদে গিয়ে কি আইন পাশ করবেন? তারা কি খেলাপি ঋণ আদায়ের আইন কঠোর করবেন, নাকি নিজেদের রক্ষার জন্য আইন আরও শিথিল করবেন? উত্তরটা আপনার জানা। বিবিসি বাংলার একটি বিশ্লেষণে অদ্ভুত এক বৈপরীত্য উঠে এসেছে। বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার কথা মনে আছে? তিনি ২০১৮ সালে মেয়র হয়েছিলেন। তখন তিনি ছিলেন দ্বৈত নাগরিক। অথচ ২০২৪ এবং ২০২৬ সালের সংসদ নির্বাচনে তার প্রার্থিতা বাতিল হলো ওই একই কারণে। আইন বলছে স্থানীয় নির্বাচনে, অর্থাৎ মেয়র বা চেয়ারম্যান নির্বাচনে দ্বৈত নাগরিক হতে বাধা নেই, কিন্তু সংসদ নির্বাচনে বাধা আছে। যুক্তি হলো, এমপিরা ল মেকার বা আইন প্রণেতা, তাই তাদের আনুগত্য কেবল বাংলাদেশের প্রতি হতে হবে, কিন্তু স্থানীয় প্রতিনিধিরা কেবল উন্নয়ন করেন। কিন্তু এই যুক্তিটি কি ঢোপে টেকে? একজন সিটি মেয়র হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করেন, তার আনুগত্য যদি অন্য দেশের প্রতি থাকে, তবে কি রাষ্ট্রের নিরাপত্তা বা স্বার্থ বিঘ্নিত হয় না? এই আইনি বৈষম্য আসলে সুবিধাবাদীদের জন্য একটি সেফ প্যাসেজ। যখন এমপি হতে পারেন না তখন তারা মেয়র হন, যখন মেয়র হতে পারেন না তখন তারা এমপি হওয়ার জন্য নাগরিকত্ব ত্যাগের নাটক সাজান। এই দ্বিমুখী নীতির অবসান হওয়া জরুরি। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। তিনি বলছেন তাদের সিদ্ধান্তগুলো আল্লাহর তরফ থেকে আন্ডারস্ট্যান্ডিং এর আলোকে নেওয়া। একজন সাংবিধানিক পদাধিকারী যখন আইনের ধারা, উপধারা বা বিধিমালার রেফারেন্স না দিয়ে দৈব নির্দেশনার কথা বলেন, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এটি আসলে নিজের দায় এড়ানোর একটি কৌশল। যখন আপনি যুক্তি দিয়ে কোনো অন্যায়কে জায়েজ করতে পারবেন না, তখন আপনি ধর্মের বা অদৃশ্য শক্তির দোহাই দেবেন। নির্বাচন কমিশন ৪২১ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে। সংখ্যাটি বিশাল। ২০১৮ সালে যা ছিল মাত্র ৩৯%, এবার তা প্রায় ৬৬%। আপাত দৃষ্টিতে মনে হতে পারে কমিশন খুব উদার, তারা অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে। কিন্তু এই উদারতার সুযোগে কতজন অযোগ্য, দুর্নীতিবাজ এবং বিদেশি পাসপোর্টধারী সংসদে ঢুকে পড়ছেন, তার হিসাব কে রাখবে? তবে এত সব নেতিবাচক খবরের মধ্যে আশার আলো কি কিছু নেই? আছে, আর সেটা হলো রাজনৈতিক সচেতনতার নতুন ঢেউ। কুমিল্লা ৪ আসনের দিকে তাকান।
সেখানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির লড়াইটি ছিল দেখবার মতো। মঞ্জুরুল আহসান মুন্সি হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে তার ঋণ খেলাপির তথ্য গোপন করেছিলেন। তিনি হলফনামায় লিখেছিলেন কোনো ঋণ নেই, কিন্তু হাসনাত আবদুল্লাহ সেটা ধরে ফেলেন এবং আপিল করেন। শেষ পর্যন্ত ইসির শুনানিতে হাসনাতের যুক্তির কাছে মঞ্জুরুল আহসান হেরে যান এবং তার প্রার্থিতা বাতিল হয়। এটি প্রমাণ করে যদি প্রতিপক্ষ সতর্ক থাকে, যদি নাগরিক সমাজ সোচ্চার হয়, তবে স্টে অর্ডার দিয়েও পার পাওয়া যায় না। ছাত্র জনতার প্ল্যাটফর্ম থেকে উঠে আসা তাসনিম জারা এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা যেভাবে ঋণখেলাপিদের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন, তা আমাদের রাজনীতিতে একটি নতুন চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য তৈরির ইঙ্গিত দিচ্ছে। এখন চলুন আমরা আমাদের সেই বিখ্যাত রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড প্রয়োগ করি। প্রশ্ন হলো, নির্বাচন কমিশন কেন এত নমনীয়? কেন তারা বড় দলের চাপে সংবিধানের ব্যাখ্যা বদলে ফেলল? এর সম্ভাব্য উত্তর হলো, হয়তো এটি একটি ফাঁদ। ইসি এখন সবাইকে বৈধতা দিচ্ছে যাতে সবাই নির্বাচনে আসে, কিন্তু সংবিধানের ৬৬ অনুচ্ছেদ তো মুছে যায়নি। নির্বাচিত হওয়ার পরেও যদি আদালতে রিট হয় যে অমুক এমপি দ্বৈত নাগরিক বা ঋণ খেলাপি, তবে আদালত তার সদস্যপদ বাতিল করতে পারে। অর্থাৎ এই প্রার্থীদের মাথার ওপরে সবসময় একটি ঝুলন্ত তলোয়ার থাকবে। সরকার বা রাষ্ট্রযন্ত্র চাইলে যে কোনো সময় তাদের নিয়ন্ত্রণ করতে পারবে। অথবা সবচেয়ে সহজ উত্তর, আমাদের প্রতিষ্ঠানগুলো এখনও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। তারা এখনও বড় রাজনৈতিক দল বা সুপার রিচ ব্যবসায়ীদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়। কমিশনারের মনে কষ্ট সেই ভয়েরই বহিঃপ্রকাশ। প্রিয় দর্শক, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি আমরা ভোট দিতে যাব। ব্যালট পেপারে আমরা অনেক নাম দেখব, কিন্তু সেই নামের তালিকার পেছনে যে আপোষ, যে আইনি কসরত এবং যে নৈতিক স্খলনের ইতিহাস লুকিয়ে আছে, তা কি আমরা মনে রাখব? নির্বাচন কমিশন হয়তো সমঝোতা করে নির্বাচনটিকে অংশগ্রহণমূলক করছে, কিন্তু যে সংসদ আইনের ফাঁক বলে তৈরি হয়, সেই সংসদ কি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে? দ্বৈত আনুগত্য নিয়ে কি দেশপ্রেমিক আইন প্রণেতা হওয়া যায়? আর জনগণের টাকা মেরে দিয়ে কি জনসেবক হওয়া যায়? সিইসি বলেছেন, আল্লাহর তরফ থেকে আন্ডারস্ট্যান্ডিং। আমরা সাধারণ জনগণও আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই আন্ডারস্ট্যান্ডিং শেষ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক না হয়। আজ এ পর্যন্তই। চোখ রাখুন দেশ জগতে, কারণ আমরা খবরের পেছনের খবরটা খুঁজে বের করি।